শুভেচ্ছা। আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবার বিস্তারিত। কেন্দ্রীয় শহীদ মিনারে বিডিআর সদস্য ও তাদের পরিবারের অবস্থান কর্মসূচি চলছে। বকশীবাজারের অস্থায়ী আদালত নিয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলছেন তারা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমি বিডিআর শহীদ নাজমুল, বিডিআর পক্ষ থেকে বলতে চাই, অলরেডি আপনারা সকলে অবগত হয়েছে। আমি এই যে প্রেস কনফারেন্সে জানালাম যে আমাদের কোর্টের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসে নাই। আমরা এই সিদ্ধান্ত আমরা সরকারের কাছে চাচ্ছি, কি করতে চাচ্ছেন আমাদের আইনজীবীদের জানাতে হবে। আমাদের আইনজীবীদের জানানো হয় না, এভাবে একটা প্রেস কনফারেন্স আমরা যারা বিচার করতে আসি, আজকে থেকে 16 বছর ধরে যারা আমরা বিচার করতে আসি, এই দায়ভারটা কার? এই দায়ভারটা কি আমাদের? কোর্ট কোথায় হবে, সরকার কোথায় নির্ধারণ করবে? সেটা চাইরাজাজ হোক অথবা তালিয়াবাদের হোক, কেরানীগঞ্জ হোক, এই দায়িত্বটা কার? এটা কি আমাদের দায়িত্ব না সরকার বাহাদুরের দায়িত্ব? আপনারা যাচ্ছেন বিবেক, আপনাদের মাধ্যমে আমরা শুধু একটা কথাই বলতে চাই, আমরা 16 বছর ধরে এই যে বৈষম্য শিকার হচ্ছি, এই দায়িত্বটা কার? কোথায় কোর্ট হবে, কেমনে হবে? আজকে থেকে দেখেন সরকার, এই নতুন ছাত্র জনতা সরকার আসার পরে আমরা আশায় ভোগ ছিলাম হয়তো আমরা নতুন করে বিচারটা পাবো। একের পর একের আজকে থেকে 5 থেকে 6টা কোর্ট চলে গেছে। একবার শুনে এখানে হবে, আরেকবার শুনে ওইখানে হবে। তা আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা বিচার প্রত্যাশী, আমাদের এখানে দায়ভারটা কার? আমাদের কি করণীয় আছে এখানে বলেন? আপনারাই জাতির বিবেক, আপনারাই এটা নির্ধারণ করবেন যে এই বিচারটা কে কে কিভাবে করবে। কারণ আমরা যদি কোনো অপরাধ করে থাকি বা আমাদের জেলবন্দি বাইরে কোনো অপরাধ করে থাকে, আমরা একটাই কথা, আমাদের ফাঁসি দিয়ে দেন। আর এই সব নাটক আমরা চাই না। 2 দিন পর পর এইসব জালমাহান আমরা চাই না। যদি কোনো কারণে আমাদের লোকজন অপরাধ করে থাকে, আমাদের সকলকে ফাঁসি দিয়ে দেন, একটাই কথা। ধন্যবাদ সকলকে। বিডিআর সদস্য তাদের পরিবারের কর্মসূচি চলছে এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলছেন তারা। আমরা সরাসরি ছিলাম সেখানে। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসার মাঠে আজ অস্থায়ী আদালত বসার কথা থাকলেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এদিকে ভোর রাতে আদালতের ভেতরে আগুনে পুড়ছে নানা নথিপত্র। এতে বিচার কাজ শুরু হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন আর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। ইশরাত, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে এখানে আজকে আদালত বসার কথা ছিল, কিন্তু ঠিক ভোর রাতেই কিন্তু এখানে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আদালত চত্বরের ভিতরে। এবং আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা ভোর 4:22 অগ্নিকাণ্ডের ঘটনাটি তারা জানতে পারেন। পরবর্তী তারা বিভিন্নভাবে এখানে আসার চেষ্টা করেন। যেহেতু এখানে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের কয়েক দফা বিক্ষোভ চলছিল, ফলে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা খুব দ্রুত এখানে আসতে পারেননি। ফলে আগুন কিন্তু তারা সেভাবে ওই সময়টাতে নেভাতে পারেনি। এবং এখানকার যে বিচারিক কার্যক্রমের জন্য যে স্বাভাবিক জিনিসগুলো থাকে, অর্থাৎ চেয়ার সহ অন্যান্য এজলাসের যেসব জিনিসপত্র, সেগুলোই কিন্তু ছিল। কাগজপাতি যে সেরকম ছিল তেমনটা কিন্তু নয়, সেগুলো কিন্তু মোটামুটি পুড়ে গিয়েছে। ফলে আদালতের কার্যক্রম পরিচালনা করবার জন্য যে স্বাভাবিক পরিস্থিতি, সেটি কিন্তু যে বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে যে সেটি কিন্তু এখন পর্যন্ত নেই। ফলে আজকে আমরা দেখেছিলাম যে সারাদিন সকাল থেকে যেহেতু বিক্ষোভ চলছিল এবং সকাল 10:30টার দিকে কিন্তু শিক্ষার্থীরা গেট খুলে দেয় এবং প্রশাসনের পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে কয়েকজন সদস্য এসেছিলেন এবং পুলিশের বেশ কয়েকজন সদস্য এসেছিলেন। তারা কিন্তু এই মাঠটি পরিদর্শন করার জন্য এসেছিলেন এবং আদালত চত্বরটি। তো তারা কিন্তু এসে দেখেছেন যে আসলে যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ফলে আজকের যে বিচারিক কার্যক্রম সেটি কিন্তু কতটুকু করতে পারবেন সে ব্যাপারে কিন্তু তারা কিছুক্ষণ পরে হয়তো জানাবেন। আপনাকে একটু জানিয়ে রাখি, আজকে বিডিআর হত্যা মামলার যেসব 2টি মামলা ছিল,
এর মধ্যে কিন্তু একটি ছিল বিস্ফোরক মামলা এবং আরেকটি হত্যা মামলা। তো হত্যা মামলার যেসব কার্যক্রম সেটি কিন্তু শেষ হয়েছে এবং বিচারিক কার্যক্রমে একটু রায় হয়েছে। তবে আরেকটি মামলা যেটি ছিল সেটি হচ্ছে বিস্ফোরক আইনের মামলা। সেই মামলায় কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের বিচার কার্যক্রম হয়নি। ফলে বিডিআরের যেসব সদস্য হত্যা মামলায় তারা পুরোপুরি খালাস পেয়েছে, তারা কিন্তু এই মামলায় অর্থাৎ বিস্ফোরক মামলায় তাদের নাম থাকার কারণে তারা কিন্তু গত 16 বছর ধরে কিন্তু অর্থাৎ 2009 সাল থেকে কিন্তু তারা এখন পর্যন্ত কারাগারে রয়েছেন। ফলে একটা মামলা থেকে আসলে জামিন পাওয়ার পরও দ্বিতীয় মামলাটি আসলে বিচার কার্যক্রম শুরু হয়নি, ফলে কিন্তু তারা কিন্তু জামিন পায়নি। এবং সেই দাবিতেই কিন্তু আমরা দেখছিলাম যে সেখানে বিডিআর সদস্যদের যারা পরিবারের সদস্য তারা কিন্তু সেখানে মামলা বিক্ষোভ করছেন। অর্থাৎ দুটি মামলার একটি মামলা জামিন হয়েছে, তারা খালাস পেয়েছে, কিন্তু অন্য একটি মামলা থাকার কারণে সেটির বিচার কার্যক্রম শুরু হয়নি, সেটির শুনানিও শুরু হয়নি। ফলে তারা কিন্তু দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন। এবং এই মামলাটি আসলে আজকে ছিল বিচারের প্রথম কার্যক্রম এবং সেখানে কিন্তু জামিন শুনানি হওয়ার কথা ছিল, সেটি কিন্তু এখন পর্যন্ত মোটামুটি আটকে গেল। আমরা যতটুকু জানতে পেরেছি গতকালকে রাতেও কিন্তু আমরা শুনেছিলাম যে সেটি কেরানীগঞ্জের যে আদালত রয়েছে সে কেরানীগঞ্জ কারাগারের পাশে, সেইখানেই কিন্তু হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যরাতে হঠাৎ করে এখানে অর্থাৎ বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে যে অস্থায়ী বিচারিক আদালত সেখানে হবার কথা ছিল, কিন্তু সেটি কিন্তু রাতে শিক্ষার্থীরা সেটি কিন্তু বাধা দিয়ে থাকেন। এবং শিক্ষার্থীরা যেটি বলছিলেন যে তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সহ আসলে নানা কার্যক্রম চলছিল গত 7 দিন ধরে। আজকে তাদের সমাপনী এবং পুরস্কার বিতরণী হওয়ার কথা ছিল। সেখানে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ আশেপাশে ঢাকা কলেজের ভিসি, বদরুন্নেসা কলেজের প্রিন্সিপাল সহ আসলে বিভিন্ন যারা শিক্ষানুরাগী তাদেরকে কিন্তু দাওয়াত দেওয়া হয়েছিল এবং তাদের যে কার্যক্রম সেটি কিন্তু মোটামুটি শেষ করেছিল তারা, এবং সেখানে যে মঞ্চ নির্মাণ সেগুলো শেষ করেছিল। ফলে রাত 12টা যখন তারা এই খবরটি পায় যে এখানে তাদের যে বিচারিক তাদের এই আলিয়া মাদ্রাসার মাঠে যে আদালত বসবে সেটি কিন্তু রাত 12টায় তারা জানতে পারে। ফলে তারা শিক্ষার্থীরা কিন্তু বিক্ষুব্ধ হয় এবং তারা বলছেন যে কোনোভাবে তারা আর এই তাদের যে আলিয়া মাদ্রাসার মাঠে তারা কিন্তু আর কোনোভাবে এই বিচারিক কার্যক্রম চলতে দিতে চান না। আপনাকে একটু জানিয়ে রাখি 2013 সালে বিডিআর যে হত্যা মামলা হয়েছিল সেই মামলার কিন্তু বিচারিক কার্যক্রম শুরুর জন্য আলিয়া মাদ্রাসার মাঠে 3 মাসের জন্য অস্থায়ীভাবে এই আদালতটি নির্মাণ করা হয়। সেখানে কিন্তু কোনোভাবে সেটি কিন্তু চলতে চলতে এখন পর্যন্ত প্রায় 13 বছর হয়ে গেল, সেটি কিন্তু চলছে। এবং এখানে কিন্তু দেলাওয়ার হোসেন সাঈদীর মামলার পরিচালনা করা হয়েছে। এছাড়া বেগম খালেদা জিয়ার যে মামলা জিয়া অরফানেজ ট্রাস্ট সেটি মামলার কিন্তু এখানে পরিচালনা করা হয়েছে। অর্থাৎ একটি অস্থায়ী কথা বলে 3 মাসের কথা বলে যে জায়গাটি নেওয়া হয়েছিল ঢাকা আলিয়া কলেজের মাদ্রাসার কাছ থেকে সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে। ফলে শিক্ষার্থীরা বলছেন যে তাদের একাডেমিক কার্যক্রম এবং তাদের যে আনুষঙ্গিক কার্যক্রম সেটি কিন্তু নানাভাবে ব্যাহত হচ্ছে। ফলে তারা বলছেন যে এই আলিয়া মাদ্রাসায় কিন্তু তারা আর কোনো বিচারিক কার্যক্রম চলতে দিতে চান না এবং এই অস্থায়ী আদালতটি যেটি নির্মাণ করা হয়েছে সেটিকে কিন্তু তারা বলছেন যে এটি এখন এখান থেকে সরিয়ে নিতে হবে এবং সেই দাবিতেই কিন্তু তারা বিক্ষোভ করছেন। আমরা দেখেছিলাম যে সকাল 8টার আগে থেকেও ভোর থেকে যদিও তারা এখানে বিক্ষোভ করছেন, 8টার পরে কিন্তু পুলিশের সাথে কয়েক দফা বাকবিতণ্ড হয় এবং এরপরে কিন্তু আশপাশে যেসব রাস্তা সেগুলো কিন্তু এখন পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছেন। তবে এখন পর্যন্ত পরিদর্শন টিমকে তারা আসতে দিয়েছেন এবং তারা হয়তো কিছুক্ষণ পরে আমাদেরকে জানাবেন যে আজকে আসলে কোনো বিচার কার্যক্রম এখানে শুরু হবে কিনা। তো এই ছিল আমার কাছে আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সবশেষ পরিস্থিতি। ইশরাত। হাসান, ধন্যবাদ আপনাকে। বকশীবাজার থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী হাসান মাহমুদ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি চলছে। বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনি তো আদালত প্রাঙ্গণে রয়েছেন, বিস্তারিত জানাবেন আমাদেরকে। ইশরাত, আপনি যেমনটি জানেন যে আজকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় যে বেগম খালেদা জিয়ার সাথে সংযুক্ত ছিল সেটি হচ্ছে আজকে আপিল শুনানির 3য় দিন চলছে এবং আপনি যেমনটি জানেন যে প্রথম দিন হচ্ছে
খালেদা জিয়ার যে আইনজীবীরা ছিলেন তিনি হচ্ছেন যে জয়নুল আবেদিন, ব্যারিস্টার কায়সার কামাল এবং রুহুল কুদ্দুস কাজল সহ আরো অনেকেই হচ্ছে শুনানি করেছেন এবং রাষ্ট্রপক্ষেরও শুনানি তারা করেছেন এবং যুক্তিতর্ক উপস্থাপন করেছেন এবং কিন্তু তার পরবর্তীতেও হচ্ছে তারিখ দেওয়া হয় এবং আজকেও সেটি শুনানি চলছে। এখন রাষ্ট্রপক্ষের আইনজীবী অনিকার হক যিনি আছেন ডেপুটি অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল, তিনি হচ্ছেন এখন শুনানি করছেন এবং তিনি বলছেন যে যেমনটি জানেন যে খালেদা জিয়ার যে আইনজীবীরা আছেন তারাও দাবি করছেন যে এই যে মামলাগুলো আছে তাকে হচ্ছে আসলে এই রাজনৈতিক প্রতিহিংসায় আসলে হেয় প্রতিপন্ন করার জন্য তাকে হচ্ছে এইসব মামলাগুলোতে ফাঁসানো হয়েছে এবং সেই সাথে রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও হচ্ছে বলছেন যে এই যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সাথে কোনো ধরনের সম্পৃক্ততাও হচ্ছে খালেদা জিয়ার নেই এবং সেই সাথে হচ্ছে কোনো ধরনের এই এখানের মধ্যে হচ্ছে লিগালভাবে যে সম্পৃক্ততা সেটি আসলে খালেদা জিয়ার নেই এবং ব্যারিস্টার কায়সার কামাল যখন আমাদের কথা হয়েছিল তিনি বলেছেন যে এই মামলাটি যখন করা হয় তখন আসলে নির্বাচনে অংশগ্রহণ যাতে না করতে পারে খালেদা জিয়া সেটির জন্য আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি হচ্ছেন মামলা দায়ের করেছেন এবং এটিতে আসলে তাকে হয়রানি ছাড়া আসলে কোনো কিছু করা হচ্ছে না এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও ঠিক একইভাবে প্রধান বিচারপতির কাছে যুক্তিতর্ক উপস্থাপন করছেন যে এই যে জিয়া অরফানেজ ট্রাস্ট সেটির সাথে আসলে কোনো ধরনের কোনো সম্পৃক্ততা নেই। এখনো হচ্ছে যুক্তিতর্ক হচ্ছে চলছে, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা হচ্ছে শুনানি করছে। তো প্রধান বিচারপতি আজকে কালকেও হচ্ছে আমরা ভেবেছিলাম যে হচ্ছে কোন ধরনের রায় দেওয়া হবে, তো আজকে দেখা হবে যে আসলে রায় আসে নাকি। তো এই ছিল সর্বশেষ খবর হাইকোর্ট থেকে। ইশরাত, ধন্যবাদ আপনাকে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি চলছে এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার। কনকনে শীতে কাবু মানিকগঞ্জবাসী, সঙ্গে বেড়েছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, হাসপাতালের রোগীদের সামলাতে কি পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ জানাবেন? মানিকগঞ্জে শীতের বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। এই হাসপাতালের চিত্র বলতে গেলে 24 ঘন্টায় শীতজনিত রোগী ভর্তি হয়েছে 45 জন। এক মাসে প্রায় 3 শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ঠান্ডাজনিত এবং শীতজনিত রোগীর মধ্যে বয়স্ক এবং শিশুরাই বেশি। তো হাসপাতাল কর্তৃপক্ষ যে আরএমও রয়েছেন যে তৌহিদুল ইসলাম সুমন, তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে এই ঠান্ডাজনিত রোগী শিশু এবং বয়স্করা বেশি আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে এই হাসপাতালে। এই শিশু বিশেষজ্ঞ একজন কম থাকায় অনেক সময় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা দিতে এবং ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট রোগী যে বয়স্ক যে রোগীরা রয়েছে তাদেরও যে এখানে যে হাসপাতালে যে ডাক্তার সংকট রয়েছে তার কথা স্বীকার করে বলছেন যে তাদের অনেক সময় এই চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। তো মানিকগঞ্জবাসীদের দাবি যে এই হাসপাতালের চিকিৎসা সংকট বাড়ানোর যাতে এই চিকিৎসা সেবা ব্যাহত না হয় এবং পর্যাপ্ত যে সেবা সে সেবাটি পায়। তো আমরা এই বিষয়ে কথা বলেছি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার বাহাউদ্দিনের সাথে। তিনি যেটি বলছেন যে দিন দিন যে হারে রোগী সংখ্যা বাড়ছে এতে করে ডাক্তার এবং জনবল সংকটের কারণে তাদের অনেক সময় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন যে চিকিৎসক পদায়নের জন্য তারা জানিয়েছেন। তো আমরা যদি বলতে যাই যে এই মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজ, মুন্নু মেডিকেল কলেজ সহ যে প্রত্যেক যে কয়টি হাসপাতাল রয়েছে সবগুলো হাসপাতালগুলোতেই কিন্তু এই ঠান্ডাজনিত রোগীর সংখ্যা দিন দিন দ্বিগুণ হচ্ছে। তো মানিকগঞ্জে বলতে গেলে যে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে এতে করে চিকিৎসা সেবাও ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল থেকে ঠান্ডাজনিত রোগী নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জে শীতজনিত রোগ বেড়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ রীতিমতো হিমশিম খাচ্ছে জানাচ্ছিলেন আব্দুল আলিম। ঘন কুয়াশার কারণে ঢাকা চট্টগ্রাম সড়কের কুমিল্লার অংশে যান চলাচল ব্যাহত হচ্ছে।
বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, দুর্ঘটনা এড়াতে কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা ট্রাফিক পুলিশ, এবং এখনকার অবস্থা কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। যে ইশরাত, আমি আপনাকে জানিয়ে রাখি, কুমিল্লার সঙ্গে দেখেছি গত 2 দিন যাবত আসলে সূর্য দেখা মিলেনি। সকাল ভোর 4টা থেকে আসে যে গাড়িগুলো চলেছে, আমি দেখছি তারা আসলে লাইট জ্বালিয়ে সকাল থেকে গাড়ি চালাচ্ছে, ধীর গতিতে চলছে। এবং আমি যখন কথা বলেছি বাস এবং ট্রাক ড্রাইভারের সাথে, তারা বলছেন জীবিকার তাগিদে আসলে আমাদেরকে রোডে নামতে হয়, আমাদের গাড়ি চালাতে হবে, ধীর গতিতে আমি চালাচ্ছি। সেই দিক থেকে যদি বলি, কুমিল্লা যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা 120 কিলোমিটার অংশে চট্টগ্রামে বেশিরভাগ আসলে দুর্ঘটনা ঘটে থাকে, সেই কারণে সাবধানতার জন্য আসলে কুমিল্লা হাইওয়ে পুলিশ যে ধরনের পদক্ষেপ গ্রহণ করার কথা আমরা দেখতে পাইনি। রোডে কোনো সাইন দেখিনি বা তাদের কোনো দিক নির্দেশনা আমরা দেখিনি যে এই দুর্ঘটনা এড়ানোর জন্য কোনো পদক্ষেপ আমরা হাইওয়ে পুলিশ থেকে আমরা দেখিনি এখন পর্যন্ত। যদিও ট্রাফিক পুলিশের যে ব্যবস্থা রাখা দরকার ছিল সেই ব্যবস্থা আমরা দেখিনি। তবে এই বিষয়ে যখন কথা বলার চেষ্টা করেছি, ট্রাক ড্রাইভার এবং যারা বাস ড্রাইভার রয়েছে, তারা আমাদের ছোট গাড়ি রয়েছে, তারা আমাকে জানিয়েছেন আসলে আমরা আমাদের মতো করে লাইট জ্বালিয়ে আস্তে আস্তে আসলে গাড়ি চালাচ্ছি যাতে কোনো দুর্ঘটনা না হয়। যদি কুমিল্লা অংশের দুর্ঘটনার প্রবণতা একটু বেশি রয়েছে, সবকিছু মিলিয়ে বলা যায় কুমিল্লার যে ঘন কুয়াশা বা শীতের তীব্রতার কারণে আসলে এই ধরনের দুর্ঘটনা অহরহ ঘটে থাকে। সেই দিক থেকে সাবধানের জন্য আসলে কুমিল্লা অংশে এই ট্রাফিক বিভাগের প্রতি আসলে দায়িত্ব রয়েছে এবং যারা হাইওয়ে পুলিশ সুপার তারা বলছেন আসলে এই ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করার জন্য সকলে আসলে নির্দেশনা চাচ্ছেন। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ ইশরাত। ধন্যবাদ আপনাকে। ঢাকা চট্টগ্রাম সড়কের কুমিল্লার অংশে যান চলাচল ব্যাহত, এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সুমন কবির। নারায়ণগঞ্জের সড়কের বেহাল অবস্থা, সড়কের বিভিন্ন পয়েন্টে খানাখন্দে ভরা, এবং এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তা ঠিক করতে কোনো উদ্যোগ নিচ্ছে কিনা জানাবেন। আপনাকে জানাতে চাই যে নারায়ণগঞ্জের সড়ক মহাসড়কের এখন কিন্তু অনেক জায়গাতেই বেহাল দশা। তার মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে আঞ্চলিক এবং ভাঙা, ফলে এই যে যানবাহনগুলো চলাচল করছে সেগুলো কিন্তু অনেকটাই ঝুঁকি নিয়ে যানবাহনগুলো চলাচল করছে। একই সঙ্গে যারা যাত্রী রয়েছেন তারাও কিন্তু অনেকটাই ঝুঁকিতে রয়েছে। আমরা এই মুহূর্তে এই সড়কের হাজীগঞ্জ এলাকাতে আছি, একটু দেখানোর চেষ্টা করছি যে সড়কের যে যানবাহনগুলো চলছে সেগুলো কিন্তু একেবারে এঁকে বেঁকে চলাচল করছে, ফলে যারা এই যানবাহনে করে যাতায়াত করছেন তারাও কিন্তু একটা ঝুঁকিতে রয়েছেন। একই সঙ্গে এই ভাঙা সড়কের কারণে কিন্তু বিভিন্ন এলাকাতে যানজটও সৃষ্টি হচ্ছে। তো দীর্ঘদিন ধরে আসলে এই ঢাকা নারায়ণগঞ্জ যে যে সড়ক অর্থাৎ চাষাল থেকে সিমরেল পর্যন্ত এই সড়কটি ভাঙা এবং এই সড়কটির বেহাল দশা। তো এ নিয়ে আসলে আমরা জানতে চেয়েছিলাম এই সড়কটির দায়িত্বে থাকা সড়ক জনপদ বিভাগের কাছে। সড়ক জনপদের যিনি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী ফারহানা ফেরদৌস, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা ইতিমধ্যেই যাতে সড়কটি সংস্কার করা হয় সে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এখন তারা একটি বাজেট করার চেষ্টা করছেন যাতে করে এই সড়কটিকে দ্রুত সময়ের মধ্যে মেরামত করা যায় এবং মানুষের ভোগান্তি কমে আসে। এই সড়কের পাঠানতুলি এলাকা পর্যন্ত সড়ক জনপদ বিভাগের দায়িত্ব, এবং এর পরপরই যে অংশটি রয়েছে চাষাড়া পর্যন্ত সেটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের। তো আমরা সিটি কর্পোরেশনের কাছেও জানতে চেয়েছিলাম যে এই সড়কের নারায়ণগঞ্জের অংশটুকু আপনারা মেরামত করবেন কিনা। সে বিষয়ে আসলে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা ইতিমধ্যেই মেরামতের কাজ শুরু করেছেন এবং এই এলাকাটি আসলে তারা মেরামত করার জন্য দ্রুত সময়ে উদ্যোগ নেবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। ইশরাত, শুধুমাত্র এই আদমজি এবং নারায়ণগঞ্জ সড়কই নয়, ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের যে রয়েছে এই সড়কটি এখন অনেকটাই বেহাল দশা। এই সড়কের পঞ্চবটি থেকে পাগলা পর্যন্ত বিভিন্ন এলাকাতে বড় বড় গর্ত হওয়ার কারণে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায়, যানবাহনগুলো যানজটে আটকে থাকে, মানুষের ভোগান্তি আসলে ওই সড়কে একটি চরম পর্যায়ে রয়েছে। এছাড়া ঢাকা সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে ভুলতা পর্যন্ত যে অংশ রয়েছে তার মধ্যে যেখানেই 2 লেন সেই জায়গাতেও কিন্তু সরু সড়কের কারণে এবং সড়কের বিভিন্ন জায়গাতে বড় বড় গর্ত হওয়ার কারণে কিন্তু মানুষের চরম ভোগান্তি হচ্ছে। তো
এই পরিস্থিতির মধ্যে আসলে এই সড়কগুলোকে যাতে দ্রুত সময়ের মধ্যে মেরামত করা যায় সেই জন্য সংশ্লিষ্টরা উদ্যোগ নিচ্ছেন, এমনটা কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। তবে ভোগান্তি কিন্তু এখনো রয়েছে এবং এই ভোগান্তি আসলে কতদিন এই সাধারণ মানুষকে বইতে হবে সেটি যাতে দ্রুত সমাধান করা যায় সেই লক্ষ্যে আসলে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কাজ করছেন, এমনটা কিন্তু আমাকে জানিয়েছেন। ঈশাত, এই হচ্ছে আমার কাছে নারায়ণগঞ্জের মহাসড়কের বেহাল দশা নিয়ে সবশেষ। ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জ থেকে রাস্তার বেহাল অবস্থার খবর জানাচ্ছিলেন সহকর্মী বিল্লাল হোসেন। এখন আমরা চলে যাব গাজীপুরে, সেখানে আছে নজরুল ইসলাম। নজরুল, আপনার কাছে জানতে চাইবো যে সেখানকার কর্তৃপক্ষ রাস্তা ঠিক করতে কোনো উদ্যোগ নিয়েছে কিনা, কি খবর আছে জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে এখানে কিন্তু যে কোনাবাড়ির যে কাশিমপুর সড়কটি রয়েছে এই সড়কটি কিন্তু দীর্ঘ এক যুগ সংস্কার হয়নি, না হওয়ার ফলে কিন্তু আপনার রাস্তার মাঝখানটায় কিন্তু বড় বড় গর্ত করে রেখেছে। আপনি জানেন যে এই সড়কটি দিয়ে কিন্তু সাভার, আশুলিয়া এবং কোনাবাড়ি দুটি থানার কিন্তু কয়েক লক্ষ মানুষের যাতায়াত এই একটি দুর্ভোগের জায়গায় পরিণত হয়েছে। আপনার এই জায়গাটা ঘিরে কিন্তু পেয়েছে সেই গভীর রাত্র পর্যন্ত আশপাশের যে থানার লোক একমাত্র রাস্তা হলো এই কাশিমপুর কোনাবাড়ি সড়ক। দীর্ঘ এক যুগ ধরেও কিন্তু সংস্কার না হওয়ার ফলে এবং রাস্তার যে ঠিক মাঝখানটায় বড় বড় গর্ত করে রাখার ফলে এখানে কিন্তু আপনার বর্ষা কিংবা শুকনা সিজনে কিন্তু আপনার মানুষ যাতায়াতের জন্য একটি দুর্ভোগের জায়গায় পরিণত হয়েছে। আপনি আমার পিছনের অংশটি দেখতে পাচ্ছেন যে এই একমাত্র সড়ক দিয়েই কিন্তু লক্ষ লক্ষ মানুষের চলাচল। কিন্তু এখানে নির্বাচনী যে প্রতিনিধিরা ছিল, মন্ত্রী এমপিরা যারা ছিল, সবাই কিন্তু আশ্বাস দিয়েছিলেন যে এই সড়কটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হবে। তারপরও আমরা দেখতে পেয়েছি যে কোনো সংস্কার করা হয়নি। আপনি জানেন যে শিল্প অধ্যুষিত এই এলাকার আশপাশে কিন্তু মানে কয়েকশো পোশাক কারখানা রয়েছে, যে পোশাক কারখানার রপ্তানি কাজে যে সমস্ত গাড়িগুলো, পণ্যবাহী গাড়িগুলো কিন্তু এই রুট দিয়ে প্রবেশ করতে পারে না এবং তারা ফ্যাক্টরিতে মাল আনা নেওয়া করতে পারে না। এই অবস্থার মধ্যেই কিন্তু গাজীপুরের এই সড়কটি রয়ে গেছে দীর্ঘদিন। তো এলাকাবাসী কিন্তু দীর্ঘ সময় আমরা দেখেছি যে স্কুল কলেজের শিক্ষার্থী কিন্তু এই রাস্তাটা সংস্কারের জন্য কিন্তু তারা বারবার কিন্তু মানববন্ধন সহ নানান ধরনের কর্মসূচি দিয়েছে, তাতেও কিন্তু হয়নি। এইভাবেই কিন্তু গাজীপুরের এই গুরুত্বপূর্ণ এই সড়কটি কিন্তু বেহাল দশা রয়েছে এবং জনদুর্ভোগের একটা জায়গায় পরিণত হয়েছে। তো আপনার এই এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের দাবি যে এই সড়কটি দ্রুত সময়ের মধ্যে মেরামত করে দিয়ে মানুষের যান চলাচলের জন্য স্বাভাবিক করে দেয়, এটাই কিন্তু সাধারণ মানুষে বলছেন। এবং পাশাপাশি সবগুলো এখানে কিন্তু আপনার শত শত গাড়ি চলে এবং এই সমস্ত সড়কটি কিন্তু বেহাল দশার কারণে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এই সমস্ত গর্তের মধ্যে গাড়ি পরে কিন্তু আটকে থাকে এবং আপনারা জানেন যে একদম মানে বড় গাড়ি কিন্তু অর্থাৎ ট্রাক, বাস বা সাভারের একমাত্র রাস্তা কিন্তু এটা দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে এবং আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি যে এই সড়কটি চলাচলের উপযোগী করে দেন, দ্রুত সময়ের মধ্যে করে দেওয়া হয়। তো এই ছিল আমার কাছে কোনাবাড়ি আঞ্চলিক সড়ক থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে নজরুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তিনি জানাচ্ছিলেন রাস্তার বেহাল অবস্থার কারণ। এবার আমরা চলে যাব পরের প্রসঙ্গে। ময়মনসিংহ ও চট্টগ্রামে বেড়েছে অটোরিকশার দৌরাত্ম্য। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ও AKM নাজিম। প্রথমেই যাব ময়মনসিংহে ইলিয়াসের কাছে। ইলিয়াস, এই যে এই সমস্যা নিরসনে প্রশাসন কোনো কার্যকরী পদক্ষেপ নিয়েছে কিনা? প্রশাসন বিভিন্ন সময়ে উদ্যোগ নিলেও কাজের কাজ কিছু হচ্ছে না, যার কারণে কিন্তু চরম ভোগান্তির মধ্যে রয়েছেন ময়মনসিংহের নগরবাসী। অর্থাৎ ময়মনসিংহ নগরীতে রাস্তা শুরু হলেও আমরা লক্ষ্য করেছি যে রাস্তার চেয়েও কিন্তু যে ইজি বাইক এবং ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে সেটির সংখ্যা কিন্তু অনেকটাই বেশি, অর্থাৎ সেগুলো কিন্তু দিন দিন বেড়েই চলেছে। সিটি কর্পোরেশনের তথ্য মতে কিন্তু ময়মনসিংহ নগরীতে ব্যাটারি চালিত যে চিকন চাকা রিক্সা রয়েছে সেটি কিন্তু 12,000-এর মতো চলাচল করে এবং মোটা চাকার ইজি বাইক রয়েছে সেগুলো কিন্তু প্রায় 7,000 চলাচল করে।
সেই তথ্য কিন্তু সিটি কর্পোরেশন অনুযায়ী প্রায় 19,000 যানবাহন কিন্তু ময়মনসিংহ নগরীতে চলাচল করলেও নাগরিক নেতৃবৃন্দরা বলে আসছেন যে সেই সংখ্যাটা কিন্তু আরও অনেক বেশি হবে। এবং আমরা বিভিন্ন সময় দেখে থাকি সিটি কর্পোরেশন সহ কিন্তু বিভিন্ন স্টেক হোল্ডার যারা রয়েছেন, জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ, তারা কিন্তু যানজট নিয়ন্ত্রণে কিন্তু তারা নানামুখী উদ্যোগ গ্রহণ করে থাকেন। তারপরেও কিন্তু কার্যকরী উদ্যোগ না নেওয়ার কারণে কিন্তু প্রতিনিয়ত যে যানজট ভোগান্তি সেটি কিন্তু মানুষকে পোহাতে হয় এবং মানুষের যে মূল্যবান কর্মঘণ্টা সেটি কিন্তু নষ্ট হয়। এবং মানুষ বলছেন যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মধ্যে যে কয়টি রাস্তা রয়েছে সেই কয়টি রাস্তায় কিন্তু যানবাহনের চেয়ে পায়ে হেঁটে চলাটাও কিন্তু তাদের জন্য অনেকটাই কষ্টকর হয়ে পড়ে। এবং এত পরিমাণ যানজট যে সেই যানজটে কিন্তু মানুষের যে অনেক সময় মানুষ কিন্তু আহত পর্যন্ত হয়ে থাকে। এবং সেই বিষয়গুলো নিয়ে কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রশাসন নতুনভাবে ভাবছেন এবং তারা চিন্তা ভাবনা করছেন সিটি কর্পোরেশনকে কিভাবে স্বস্তি দেওয়া যায়, অর্থাৎ মানুষকে কিভাবে স্বস্তি দেওয়া যায় সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন। এবং যানজট নিয়ন্ত্রণে কিন্তু তারা ইতিমধ্যেই কার্যকরী উদ্যোগ নেওয়ার কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই ছিল ময়মনসিংহ নগরী থেকে যানজট ভোগান্তি নিয়ে যে মানুষের সমস্যা হচ্ছে তা নিয়ে সর্বশেষ দর্শক, শুধু ময়মনসিংহে নয়, চট্টগ্রাম নগরীতেও কিন্তু মানুষকে অনেক যানজট ভোগান্তির মধ্য দিয়ে পোহাতে হচ্ছে। সেই বিষয়ে জানাতে এখন যুক্ত হবেন আমাদের সহকর্মী AKM নাজিব। চট্টগ্রাম নগরীতে গত বেশ কিছুদিন ধরে আসলে যে অবৈধ ব্যাটারি চালিত যেসব রিক্সা রয়েছে সেগুলো দৌড়াতে ধীরে ধীরে বাড়ছে, কারণ এসবের কারণে নগরীতে প্রতিদিনই নগরীর কোথাও না কোথাও আসলে ছোট বড় সেসব দুর্ঘটনা সেটি লেগে আছে। কারণ বিশেষ করে সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ শহরগুলোতে কিন্তু যে ব্যাটারি চালিত অবৈধ রিক্সা রয়েছে সেগুলো কিন্তু বীর দর্পে চলাচল করছে। পাশাপাশি দুপুরের দিকে কিছুটা কম হলেও আবার বেলা 3টা থেকে রাত পর্যন্ত আসলে নগরীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু এসব রিক্সার দাপট আসলে অনেক বেশি। এগুলোর কারণে নগরীর কাদিরদেউরি, মুরাদপুর, বদরাট, নিউ মার্কেট, কর্ণফুলী, লালখান বাজার এইসব এলাকায় কিন্তু প্রতিদিন দীর্ঘ যানজট লেগে থাকে। যানজটের কারণে আসলে সাধারণ মানুষের যেভাবে ভোগান্তি বাড়ছে, তেমনি অফিসগামী মানুষের কর্মঘণ্টা কিন্তু সড়কের মধ্যেই শেষ হচ্ছে। এতে করে যারা আসলে যারা কর্মজীবী মানুষ আছেন তারা যদি বলছেন এসবের দেখভাল দায়িত্ব যেসব প্রতিষ্ঠানে তারা আসলে উদাসীন বা তারা দায়িত্ব না নেওয়ার কারণে মূলত এসব অটোরিক্সা এবং ব্যাটারি চালিত অবৈধ গাড়িগুলো কিন্তু সড়ক মহাসড়কে আসলে বীর দর্পে চালিয়ে যাচ্ছে। তবে আমরা ট্রাফিক বিভাগের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন ট্রাফিক বিভাগের যে নিয়ন্ত্রণ তারা সেটি বারবার অভিযান চালাচ্ছেন। তবে কতিপয় কিছু রাজনৈতিক ছত্রছায়ায় কিন্তু কিছু নামধারী রাজনৈতিক নেতাদের কারণে মূলত এসব অটোরিক্সাগুলো সড়ক মহাসড়কে দাঁড়িয়ে পড়েছে। তবে আমরা গত কয়েকদিন আগে দেখেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে যেসব ব্যাটারি চালিত রিক্সা রয়েছে সেগুলো কিন্তু নগরীর যেসব অলিগলি রয়েছে সেগুলোতে চলাচল করতে পারবে, কিন্তু মহাসড়কগুলোতে কোনোভাবেই যেন তারা চলাচল করতে না পারে। সেই নির্দেশনা দেওয়া হলে আসলে বাস্তবে তেমন কিছু নেই, কারণ বাস্তবতা হচ্ছে যে নগরীর যত সব গুরুত্বপূর্ণ এলাকাগুলো আছে বা যেগুলো ভিআইপি যেসব এলাকা রয়েছে সেসব সড়কগুলোতে কিন্তু এইসব অটোরিক্সা বীর দর্পে চলছে। এইসবের কারণে প্রতিদিনই নগরের কোথাও না কোথাও আসলে দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ, কারণ এইসব অটোরিক্সা দ্রুত গতিতে চলার কারণে কিন্তু যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু অনেকাংশে দুর্ঘটনার শিকার হচ্ছেন। তবে নগরবাসী বলছেন এইসব অটোরিক্সা আসলে বন্ধ করে না দিয়ে নির্দিষ্ট কোনো একটি আইন তৈরি করে তাদেরকে বিভিন্ন এলাকায় বা গ্রাম এলাকার মধ্যে চলাচলের ব্যবস্থা করা গেলে হয়তো সাধারণ যেসব কর্মজীবী মানুষের তারা উপকৃত হবেন এবং তাদের জন্য উপজেলাগুলিতে বা সড়কের অলিগলিতে কিন্তু চলাচলের অনুমতি দেওয়া যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তো ব্যাটারি চালিত রিক্সা নিয়ে চট্টগ্রাম থেকে ছিল আমার কাছে সর্বশেষ। সাভারে ফুটপাত দখল করে চলছে রমরমা ব্যবসা, ভোগান্তি পোহাচ্ছে পথচারীরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসন অভিযান চালাচ্ছে কিনা কি জানেন, জানাবেন। ইসরাত, আমি রয়েছে এই মুহূর্তে সাভার বাজার বাস স্ট্যান্ডে। আপনি আমার পেছনে যে চিত্রটি দেখতে পাচ্ছেন যে এখানে এই যে সাভার বাজার বাস স্ট্যান্ডের যে ঢাকা-আরিচা মহাসড়ক রয়েছে সেই ঢাকা-আরিচা মহাসড়কের যে লোকাল লেন সেই লোকাল লেনের বেশিরভাগ জায়গায় কিন্তু দখল করে এরকম শত শত দোকান কিন্তু অবৈধভাবে গড়ে তুলেছে একটি রাজনৈতিক
মহল কিন্তু এটি গড়ে তুলেছেন এবং এই যে দোকানগুলো আপনি দেখতে পাচ্ছেন সেই দোকানগুলো থেকে কিন্তু প্রতিদিন দোকান ভেদে আকার ভেদে কিন্তু প্রতিদিন এই সমস্ত দোকান থেকে চাঁদা তোলানো হচ্ছে 1 থেকে 100 টাকা করে কিন্তু দিনে এই সমস্ত দোকান থেকে চাঁদা তোলা হচ্ছে। এই যে চিত্রটি দেখছেন এটি সাভার এবং সাভারের হেমায়েতপুর, নবীনগর এবং আশুলিয়ার কিন্তু এই ধরনের দোকানপাট বসে আছে। এই দোকানপাটের কারণে একদিকে যেমন সাধারণ মানুষ যারা রয়েছে তারা দুর্ভোগের শিকার হচ্ছে, অন্যদিকে কিন্তু যানজট কিন্তু প্রতিনিয়তই এই সড়ক দিয়ে যারা চলাচল করছে তারা কিন্তু যানজটের ভোগান্তিতে পড়ছে। আর আপনি যেটি বলছিলেন যে অভিযানের বিষয় যদি বলি যে ডিসেম্বর মাস, গত মাসে যেহেতু সাভারের স্মৃতিসৌধ অবস্থিত, এখানে ভিভিআইপিরা আসেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে। শুধুমাত্র সেই বিশেষ দিবস উপলক্ষেই এই ফুটপাতগুলো উচ্ছেদ করা হয় এবং যখন এই ফুটপাতগুলো উচ্ছেদ অভিযান চালানো হয় তখন আমরা যারা ওই অভিযান পরিচালনা করে তাদেরকে আমরা সেই সময় আমরা প্রশ্ন করেছিলাম যে এই অভিযান আগামীতে অব্যাহত থাকবে কিনা। তখন কিন্তু তারা আমাদেরকে যেটি জানিয়েছিলেন যে ভবিষ্যতেও যদি এই ধরনের ফুটপাত গড়ে ওঠে সেটি কিন্তু তারা কার্যকরী পদক্ষেপ নেবেন, উঠিয়ে দিবেন এবং এদের বিরুদ্ধে জেল জরিমানা নেবেন। তবে আমরা কিন্তু সেটি আর পরবর্তীতে দেখছি না, যার কারণে কিন্তু এই ধরনের ফুটপাত গড়ে ওঠার ফলে প্রতিনিয়তই দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ আর লাভবান হচ্ছেন নির্দিষ্ট একটি মহল। ইসরাত, ধন্যবাদ আপনাকে। সাভারে ফুটপাত দখল করে ব্যবসা করায় পথচারীরা ভোগান্তি পোহাচ্ছে এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী দেওয়ান ইমন। ফেনী শহর ও আশেপাশের এলাকায় দেখা দিয়েছে গ্যাস সংকট, এতে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়, গ্যাস সংকটের কি কারণ বলছেন কর্তৃপক্ষ, জানাবেন। ধন্যবাদ ইশরাত। আপনি যেমনটি বলছিলেন, ফেনী শহর ও আশপাশের এলাকায় দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট, যার ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। আমরা এখানকার গ্রাহকদের সাথে কথা বলে জেনেছি যে আসলে তারা মাসের পর মাস বিল দিয়েও আসলে এই সমস্যার সমাধান করতে পারছে না। এখানে গ্রাহকদের কর্তৃপক্ষের উদাসীনতাকে তারা দোষারোপ করছেন। আমরা এখানকার যে গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির যে ব্যবস্থাপক শাহরিয়ার বাপ্পি রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে আসলে শীত আসলেই গ্যাসের ঘনত্ব বেড়ে যায়, যার ফলে আসলে কিছু কিছু এলাকায় গ্যাস সংকট দেখা দেয়। এছাড়াও তিনি বলছেন যে আবাসিক যে গ্যাস সংযোগ লাইনটি রয়েছে সেটি অনেক পুরাতন হওয়ায় এই সমস্যাটি সৃষ্টি হয়। এছাড়াও যখন বাণিজ্যিক গ্যাস চালু হয় সেই ক্ষেত্রে আসলে আবাসিক গ্যাসের চাপ অনেকটা কমে যাওয়াকে তারা আসলে দোষারোপ করছেন। তবে মাসের পর মাস, বছরের পর বছর এভাবে গ্রাহকরা ভোগান্তি পোহাচ্ছে, কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতাকে আসলে এখানকার গ্রাহকরা দায়ী করছেন। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী শহরের পেট্রো বাংলা এলাকায়। আমার পিছনে আসলে যে বাসাবাড়িগুলো দেখছেন, এই বাসাবাড়িগুলোতে আসলে গ্যাসের যে সংকট সেটি কিন্তু তারা মাসের পর মাস এই পোহাচ্ছে। আমরা এখানকার গ্রাহকদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, আসলে প্রয়োজনীয় গ্যাস না পেয়ে অনেক পরিবার খাওয়ার ও নাস্তার জন্য হোটেল ও রেস্তোরাঁর উপর নির্ভরশীল হয়ে পড়তে হয়। গত কয়েক মাস ধরে আসলে এই শীত আসার শুরু থেকে আসলে এই সমস্যার সম্মুখীন হচ্ছে তারা। এছাড়া আমরা দেখেছি যে এখানকার ফেনী পৌর শহরের উত্তর উকিলপাড়া, রামপুর, সহদেবপুর, বাঁশপাড়া, আলোকদিয়া, ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার, রামপুর সহ আসলে বেশ কিছু এলাকায় আসলে এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা একজন গ্রাহক রয়েছে, আসলে তার সাথে কথা বলতে চাইবো। আসলে আপনারা দেখছি যে আসলে গ্যাসের সংকট, সেটি আসলে কতদিন যাবত আপনারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন? আমি মূলত 8-9 বছর যাবত তীব্র সংকট দেখতেছি। তবে ইদানিং এই কয়েক মাসের ভিতরে তীব্র থেকে তীব্রতর সংকট। গ্যাস নাই বললেই চলে। সারাদিনে আদৌ একটুও গ্যাস থাকে না। রাত্রে যদিও সামান্য আসে, তাও আবার সকাল ভোর হওয়ার আগে আগে চলে যায়। এতে করে আমাদের মা বোনদের, আমাদের খাওয়া দাওয়ার যথেষ্ট ভোগান্তি হচ্ছে। ইভেন কি ছোটো বাচ্চা কাচ্চাদের খাওয়া দাওয়া বা রান্না বান্নার চরম সংকটে আমরা আছি, ভোগান্তিতে আছি। আমরা আপনাদের মাধ্যমে বর্তমান সরকার মহোদয়ের কাছে এবং কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি, অচিরেই যেন এই গ্যাস সংকটের সমাধান করে আমাদেরকে অত্র এলাকাবাসীকে ভোগান্তি থেকে নিষ্কৃতি
ধন্যবাদ। আসলে আপনি শুনছিলেন যে এখানকার একজন গ্রাহক তিনিও বলছেন যে তারা আসলে যে সমস্যা সেটি যেন খুব দ্রুত সমস্যার সমাধান করে, সেটির জন্য আসলে কর্তৃপক্ষ এবং কি সরকারের প্রতি তারা উদাত্ত আহ্বান জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে গ্যাস সংকট নিয়ে সর্বশেষ তথ্য। ইশরাত। নিলয়, আপনাকে ধন্যবাদ। চাঁদপুর সেচ প্রকল্পে বাঁধ নির্মাণের পরবর্তী সময়ে সিআইপির অভ্যন্তরে আবাদি কৃষি জমির পরিমাণ অর্ধেক কমে এখন দাঁড়িয়ে আছে 15,000 হেক্টরে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, এ বিষয়ে প্রশাসন কি বলছে? মাটি কাটা বন্ধে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিচ্ছে জানাবেন। ইশরাত, আপনি যেমনটি জানতে চেয়েছেন, আসলে এই যে সিআইপি বাঁধের ভিতর উর্বর যে কৃষি জমি রয়েছে, এই জমিগুলো কিন্তু অবাধে মাটি কেটে নিয়ে যাচ্ছে একটি চক্র। তো এই বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে এই অবৈধ মাটি কাটা বন্ধে কিন্তু ইতিমধ্যে তারা অভিযান পরিচালনা করেছেন এবং অবৈধ মাটি কাটা বন্ধে কিন্তু তারা ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। চাঁদপুর যে সেচ প্রকল্প রয়েছে, অর্থাৎ এই বাঁধের ভিতরে কিন্তু আবাদি জমি ছিল 28,000 হেক্টর, সেটি এখন কমে এসে দাঁড়িয়েছে 15,000 হেক্টরে। নানা কারণে কিন্তু এই জমি কমছে। এর পেছনে কারণ হচ্ছে ওই খালগুলোকে অনেকেই ভরাট করে ফেলেছেন এবং এখানে খাল ভরাট করার কারণে কিন্তু পানি সরবরাহ হচ্ছে না। আরেকটি বড় সমস্যা হচ্ছে এখানে যে কৃষি জমি রয়েছে, এখানে উর্বর মাটিগুলো অর্থাৎ জমির যে টপ সয়েল সেটি কিন্তু কেটে নিয়ে যাচ্ছে একটি চক্র। এখানে প্রায় এই যে বাঁধের ভিতর প্রায় 28টি স্পটে কিন্তু এই মাটিগুলো কাটা হচ্ছে। এখানে যে মাটিগুলো নেওয়া হচ্ছে ইটপাটায়, সেটির জন্য কিন্তু ব্যবহার করা হচ্ছে ট্রাক্টর। এই ট্রাক্টরে কিন্তু গ্রামীণ সড়কগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো কৃষকদের দাবি এই অঞ্চলে দ্রুত সময়ের মধ্যে যেন এই কৃষি জমির মাটি কাটা বন্ধ করে প্রশাসন এবং এই বিষয়ে জরুরি কোনো ব্যবস্থা গ্রহণ করে। এই ছিল আমার কাছে ইশরাক, চাঁদপুর থেকে। শরীফ, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।